বন্ধুরা, গল্পের শুরুটা ওই সেই দিন থেকে যখন আকাশে একটা অদ্ভুত লাল মেঘ দেখা যাচ্ছে। কেউ জানতো না এটাই মানব সভ্যতার শেষ দিন হতে চলেছে। দুনিয়ার সাধারণ মানুষ এটাকে স্পেস ইভেন্ট ভাবছিল, কিন্তু বিজ্ঞানীরা জানতেন এর পিছনে এমন এক ভয়ানক বিপদ লুকিয়ে আছে যা পুরো দুনিয়াকে ধ্বংস করে দিবে। এ সময় আমরা গল্পের প্রধান চরিত্র অন্যজনকে দেখি যে তার পরিবারকে নিয়ে হাসি মনে বসে আছে, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না কিছুক্ষণের মধ্যে তাদের জীবনটা পুরো উলটপালট হতে চলেছে। হঠাৎ টিভিতে একটা ইমার্জেন্সি নিউজ অ্যালার্ট আসতে শুরু করে। সোজা পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে। টিভিতে বারবার এই খবর শুনে যেন যেমনই ঘর থেকে বাইর হয়ে দেখে সব পাখি দ্রুত একদিকে উড়ে পালাচ্ছে, যেন কোনো বড় বিপদ ধেয়ে আসছে। তখনই হঠাৎ বাতাসে একটা মারাত্মক ঝড়ো হাওয়া এসে তাকে উড়িয়ে ঘরের মধ্যে থেকে বেশ কিছুটা দূরে ফেলে দেয়। সে হাওয়া এতটাই জোরে ছিল যে ঘরের জানালা কাঁচ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যায়, আর ঘরের ভিতরে থাকা সবাই মারাত্মক ভয় পেয়ে যায়, কারণ এবার তারা বুঝতে পারছে এটা সাধারণ কোনো ঘটনা নয়, বরং কোনো ধ্বংসলীলা শুরু হয়েছে। এর মধ্যেই ফোনে একটা মেসেজ আছে যেখানে জানানো হয় যে তার পরিবারকে একটা স্পেশাল শেল্টারের জন্য বেছে নেওয়া হয়েছে, যেখানে কিছু বাছাই করা লোকদের নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু যখনই এই খবরটা ঘরে উপস্থিত প্রতিবেশীরা জানতে পারে, তখনই এই সিদ্ধান্ত তাদের একদম পছন্দ হয়নি। তারা রেগে গিয়ে এটাই বলে যে যদি দুনিয়া ধ্বংসের মুখে থেকে, তবে স্পেস কিছু লোক নয়, বরং সবার বাঁচার অধিকার থাকা উচিত। এই জন্যে পক্ষ থেকে পরিস্থিতির সিদ্ধান্ত নেওয়া একদম সহজ ছিল না। সে চাইছিল যে তার প্রতিবেশীদের সাহায্য করতে পারত, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে নিজের পরিবারকে বাঁচাতে তাকে সেখান থেকে বেরোতেই হতো। যাওয়ার পথে তারা রাস্তায় চারিদিকে গাড়ির মারাত্মক জ্যাম লেগে আছে, মানে পরিষ্কার ছিল যে বিপদ খুব কাছে চলে এসেছে। কোনোভাবে তাড়াতাড়ি নিজের স্ত্রী আর ছেলেকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছায়, যেখানে চারিদিকে কড়া সিকিউরিটি ছিল। প্রতিটা কোনায় আর্মির জানোয়াতের মতো ছিল, আর চারিদিকে হরহরি হাহাকারের পরিবেশ তৈরি হয়েছিল। বিপদে যায়, কিন্তু মুশকিল এখনই শেষ হয়নি। তারা জানতো যেমনই নিজেদের ব্যাগ খুলে দেখে ভেতর থেকে নেতনের ইনসুলিন ওষুধটাও গায়েব। আসলে তাড়াহুড়া করতে গিয়ে ওষুধটা গাড়ির ভিতরেই রেখে গিয়েছে। নেতন ছিল একজন ডায়াবেটিক পেশেন্ট, আর তার ইনসুলিন ছিল অত্যন্ত জরুরি। সে নিজের স্ত্রীকে বলে যে যেন নেতনকে নিয়ে প্লেন নিয়ে উঠে যায়, আর সে নিজের তাড়াতাড়ি ওষুধটা নিয়ে ফেরত চলে আসবে। কিন্তু জনের স্ত্রী তাকে ছাড়া প্লেনে উঠতে মানা করে দেয়। সে এক আর্মি অফিসারকে জানে যে তার স্বামী ওষুধ আনতে গেছে, আর তারা দুজন তার অপেক্ষা করতে চায়। কিন্তু এখানে সে একটা মস্ত ভুল করে ফেলেছে। আর্মির নিয়ম অনুযায়ী কোনো অসুস্থ পেশেন্টকে শেল্টারের ভিতরে নিয়ে যাওয়া অনুমতি ছিল না। এই কারণে আর্মিরা জনের স্ত্রী আর নেতনকে নিজের সাথে ওখান থেকে কন্ট্রোল রুমে নিয়ে চলে যায়। সেখানে কন্ট্রোল রুমে ইনচার্জ হিসাবে একজন মহিলা উপস্থিত ছিল। সেখানে তাদের প্লেন উঠতে পরিষ্কার মানা করে দেয়, আর বলে যে আপনারা এখন আর শেল্টারের দিকে যেতে পারবেন না, কারণ কিছুক্ষণ পর জন্য ওষুধ নিয়ে ফেরত এয়ারপোর্টে পৌঁছানো। কিন্তু এবার সে নিজের স্ত্রীকে দেখতে পায়, আর নেতনকে ঘাবড়ে গিয়ে সে প্লেনের ভিতরে ঢুকে পড়ে আর অন্ধের মতো চারিদিকে তাকে খুঁজতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দুজনকে তাকে কোথাও ছিল না। এরই মধ্যে এক আর্মি অফিসার নজর জনে হাতে থাকা ইনসুলিন্সের উপর পড়ে। সে অফিসার ওষুধটার ব্যাপারে জিজ্ঞেস করার জন্য জানা যায় এটা তার ছেলের জন্য। তখন সে অফিসার তাকে বলে যে ওখানকার লোকেরা তার স্ত্রী পুত্রকে প্লেন থেকে উঠিয়ে নেয়নি, কারণ নিয়ম অনুযায়ী কোনো রোগীকে তারা ভেতরে নেবে না। এটা শুধু জনের গায়ে লোম খাড়া হয়ে যায়। সে ততক্ষণই প্লেন থেকে বাইরে বেরানোর জন্য ছুটে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, আর প্লেনের দরজা প্রায় বন্ধ হওয়ার মুখে। কিন্তু তার কপাল খারাপ, হঠাৎ পুরো এয়ারপোর্টের বাইরে পরিস্থিতি আরও বিগড়ে যেতে শুরু করে। সব মানুষ আর্মি কন্ট্রোল বাইরে চলে যায়। লোকে যে কোনো উপায়ের ভেতরে ঢুকতে চায়। সবারই নিজের প্রাণ বাঁচানোর চক্করে প্লেনের দিকে দৌড়তে শুরু করে। আর্মি তাদের আটকানোর প্রাণ চেষ্টা করে, কিন্তু ভিড় এতটাই বেশি কারো যে এই আগুনের গাছে চলে আসে, যার ফলে একটা মারাত্মক বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটা এতটাই জোরালো ছিল যে সেখানে উপস্থিত কোনো মানুষের প্রাণ বাঁচানোর সুযোগ পর্যন্ত মিলল না, আর সবাই ওখানে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে জনের স্ত্রী সেখানে থেকে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। তখনই সেই সব কিছু চোখের সামনে দেখে নেয়। এই জনের নিজের স্ত্রীর পক্ষে আর ছেলের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে যায়। আর কোনো রাস্তা না দেখে তার স্ত্রী একটা মেসেজ পাঠিয়ে দেয় যে তারা দুজনে তার বাবার বাড়ির দিকে যাচ্ছে। ওদিকে চারিদিকে মানুষ নিজের প্রাণ বাঁচিয়ে অন্য প্লেনের দিকে ছুটে। এরই মধ্যে জন কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে আবার নিজের গাড়ির কাছে ফিরে আসে, কিন্তু ততক্ষণে তার স্ত্রী সেখান থেকে চলে গেছে। তার স্ত্রী রেখে যাওয়া নোটটা দেখে সে বুঝে যায় যে তার পরিবার কোথাও গেছে। এখন তার সামনে একটাই লক্ষ্য, যে কোনো উপায়ে নিজের স্ত্রী আর ছেলের পৌঁছানো। এদিকে জনের স্ত্রী নিজের ছেলের ওষুধ নেওয়ার জন্য একটা মেডিকেল স্টোরে যায়।
সে ওখান থেকে কিছুটা ওষুধপত্র জোগাড় করছিল, হঠাৎই সেই স্টোরের উপর কিছু গুন্ডা হামলা করে। এলিসিয়াস কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ওখানে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির ভিতরে বসে। আর যাত্রাপথে যখন গাড়ির চালক জানতে পারে যে ওদের দুজনকে শেল্টারের জন্য বেছে নেওয়া হয়েছিল, কিন্তু ছেলের মেডিকেল কন্ডিশনের কারণে ওরা প্লেনের জায়গা পায়নি, তখনই সেই লোকটা পুরো ব্যাপারটা বুঝে যায়। লোকটা তখনই গাড়ি থেকে নেমে আর জবরদস্তি জনের স্ত্রীকে গাড়ি থেকে টেনে নামিয়ে দিয়ে ফেলে আর তার ছেলে নেটনকে নিজের গাড়িতে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। অন্যদিকে জন তার পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, তখনই আকাশ থেকে আরও একটি ধূমকেতু টুকরো পৃথিবীর দিকে আছড়ে পড়ে। সেটা পড়তে একটা ভয়ঙ্কর অশ্লীলতা শুরু হয়ে যায়। চারিদিকে মানুষের জীবনের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে, কিন্তু কোনো মতেই সেখান থেকে বেঁচে ফেরার রাস্তা ভাগ্যবশত একটা আর্মি ট্রাক পেয়ে যায়। সেটা কানাডার দিকে যাচ্ছে। সে আর দেরি না করে ততক্ষণই সেই ট্রাকে উঠে বসে। যাত্রাপথে তার আলাপ হয় একদিক ব্যক্তির সাথে, যে তাকে একটা চমকে দেওয়ার মতো খবর দেয়। সে জানায় সারা দুনিয়া কিছু বাছাই করা লোকদের জন্য গ্রিনল্যান্ডে একটা আইল্যান্ড গ্রাউন্ড শেল্টার মাটির তলায় আশ্রয় তৈরি করা হয়েছে, কিন্তু ওখানে সবার জায়গায় মিলেনি। সেই ফোনে লোকদের কাছে নেওয়া হয়েছে যারা এইসব আসল ধ্বংসলীলার পর নতুন পৃথিবীকে আবার দাঁড় করতে সাহায্য করতে পারবে। তখনই আমরা জানতে পারি যে জন পেশায় একজন আর্কিটেক্ট, এই কারণে তার নামও সেই লোকদের লিস্টে সামিল করা হয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বাকি বিশেষজ্ঞদের এই কারণে বেছে নেওয়া হয়েছে যাতে মানবজাতি বেঁচে গেলেও তারা আবার সব কিছু নতুন করে শুরু করতে পারে। কিন্তু টাকে থাকা আরেক ব্যক্তি নজর জনের হাতে বাঁধা ব্রেসলেটের উপর পড়ে। সে বুঝে যায় যে এটা গ্রিনল্যান্ড 80 পাওয়ার পাস। লোভে পড়ে সে যে কোনো উপায়ে ওই ব্রেসলেটটি জনের থেকে কেড়ে নিতে চায়, কিন্তু জন তাকে পরিষ্কার মানা করে দেয়। ওদিকে থাকা সেই লোকটা তাকে হুমকি দিতে শুরু করে, কিন্তু জন নিজের যে অটল তাকে সে সাফ মানা করে দেয়। এই কারণে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে, আর সে হাতাহাতি চক্করে ট্রাকের ব্যালেন্স বিগড়ে যায়, যার ফলে ট্রাক থাকা সমস্ত মানুষ নিচে পড়ে যায়। আমার সাথেও সব কিছু মানুষ ওখানেই মারা যায়, কিন্তু ভাগ্য ভালো থাকায় জন ওই দুর্ঘটনায় বেঁচে ফেরে। ওদিনে জনের স্ত্রী আর অ্যালিসিস জন রাস্তায় দাঁড়িয়ে সবার কাছে লিফট চাইতে থাকে, কিন্তু কেউ তাদের পাত্তা দেয় না। তাই সে আর দেরি না করে নিজে পায়ে হেঁটে এয়ারপোর্টের দিকে দৌড় লাগায়। অন্যদিকে জনের স্ত্রী লিফট দেওয়া ওই লোকটা জনের ছেলেকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায়। আসলে তার নোংরা প্ল্যান ছিল নাতনের ব্রেসলেটের ফায়দা তুলে নিয়ে নিজের স্ত্রীর সাথে শেল্টারে আশ্রয় নেওয়া। সে আর্মি অফিসারদের কাছে মিথ্যে বলে ভিড়ের মধ্যে তাদের ব্রেসলেট হারিয়ে গিয়েছে আর এই বাচ্চা তাদের ছেলে। এই প্রথমে আর্মিরা তার কথা বিশ্বাস করলে তখন জনের ছেলে চট করে বলে ওঠে, এরা আমার মা বাবা নয়। এটা শোনা মাত্রই আর্মিদের ওদের উপর সন্দেহ হয় আর তারা সঙ্গে সঙ্গে নাতনকে নিজের কাছে রেখে দেয়। এরই মধ্যে জনের স্ত্রী আর অ্যালিসিয়া শেষমেশ ওই এয়ারপোর্টে এসে পৌঁছায়। ছেলেকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছে যেখানে তার ছেলেকে রেস্কিউ ক্যাম্পে রাখা হয়েছিল। নিজের ছেলেদের ঠিকঠাক দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এক ডাক্তার তাকে জানায় যে যদি তা এখান থেকে শেল্টারের দিকে যেতে না চায়, তবে কিছুক্ষণের মধ্যে একটা মিলিটারি ট্রাক এখান থেকে কানাডার দিকে যাবে, তোমরা দুজন ওটাই যেতে পারো। ওদিকে জন অনেক কাঠখাড় পুড়িয়ে কানাডার দিকে পৌঁছে যায়। সে সোজা তার শ্বশুরবাড়ি আসে, কিন্তু সেখানে তার স্ত্রী আর ছেলে ছিল না। এই চটপানির মধ্যেই তা হঠাৎ করে তার ফোনের রিং বেজে উঠে। ফোনে তার স্ত্রী জানায় যে তারা মেন রোডে নেমে গেছে। এটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে আনতে রওনা দেয়। এতদিন পর এখন যখন এরা তিনজন একে অপরের সাথে দেখা করে, তখন সেই মুহূর্তটা ওদের কাছে কোনো রিলেমেকের চেয়েও কম ছিল না, কিন্তু ওদের কাছে উদযাপনের সময় একদমই ছিল না। ওদের জানার সময় যে সবচেয়ে বড় ধূমকেতু এখনও পৃথিবীর সাথে ধাক্কা হয়নি। আসল ধ্বংসলীলা এখনও বাকি আছে, সেই জন্য ওদের গ্রিনল্যান্ডে ওই আইল্যান্ডের শেল্টারে যে কোনো উপায়ে পৌঁছাতে হবে, কারণ বাঁচা সেফ একটাই শেষ সুযোগ। আলটিসিস আর তার বাবাকে আসল জন্য বলে, কিন্তু সে পরিষ্কার মানা করে দেয়, কারণ তার মরণ ওখানেই লেখা ছিল। তাই না চাইতেও জন আর তার পরিবারকে শেল্টারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এখন দুনিয়া আর আগের মতো নেই। যত ওরা সামনের দিকে এগোতে থাকে, রাস্তা জুড়ে আকাশ থেকে ধূমকেতু ছোটো ছোটো টুকরো আশ্রয় পড়তে থাকে। চারিদিকে ধ্বংসের লীলা ছড়িয়ে পড়ে। এখানে ধূমকেতু পড়ে মানুষ ওখানেই শেষ হয়ে যায়। পুরো রাস্তা জুড়ে আকাশ থেকে পড়া ধূমকেতুর টুকরোগুলো ধ্বংসের তাণ্ডব চালাতে থাকে। জনকে যে কোনো উপায়ে শেষ ফ্লাইট ধরতেই হবে। সে যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন প্লেন ওড়ার জন্য একদম রেডি, আর কোনো উপায় না দেখে সে রওনা হতে সোজা প্লেনের সামনে নিচে গাড়ি দাঁড় করিয়ে দেয়। একটা গাড়ি প্লেনের সামনে থামাতে ভাগ্যবশত প্লেনটা থমকে যায়। পাইলট রেগে গিয়ে বাইরে আসে। জন তাকে জানায় যে তার পরিবারও গ্রিনল্যান্ডে শেল্টারের জন্য বেছে নেওয়া হয়েছে।
কিন্তু পাইলট তাকে না করে দেয়, কারণ প্লেনের পড়তে থাকা যে দেখে জনের গা হেরম কারা হয়ে যায়। সবাই তাড়াগুড়ি করে ব্যাংকারের ভেতরে ঢুকতে শুরু করে। ব্যাংকারের ভিতরে এমার্জেন্সি অ্যালার্ম জুড়ে জুড়ে বাজতে থাকে, যার মানে পরিষ্কার ছিল যে ধূমকেতুতে পৃথিবী একদম দৌড়গোড়ায়। বাংকারের দরজা বন্ধ হতে ভেতর থাকা লোকদের বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মাটির উপর কী ধ্বংসলীলা চলছে সে খবর কারও জানা ছিল না। তারপর গল্পটা এক ধাক্কায় পুরো 1 বছর এগিয়ে যায়। কিছু সময় এর পৃথিবী আবারও ধীরে ধীরে একটু স্বাভাবিক হতে শুরু করে। যখনই বাংকারের দরজা খোলা হয় তখনই বাইরে শুধু ধ্বংসের খপ নামার সদৃশ্য দেখা পড়ে। বড় বড় শহর ধ্বংস পরিণত হয়েছে। বছরের পর বছর মানুষ ওই বাংকারে বন্দী ছিল, কিন্তু তারা বেশি সময় আর ওখানে থাকতে পারলো না, কারণ ওখানে তাদের কাছে থাকা সামান্য খাবার দাবার আর জল ধীরে ধীরে শেষ হতে বসেছিল। এদিকে যখন জনের ছেলে নাতানুনও বেশ বড় হয়ে গেছে, একদিন জন একটা শ্যুট পরে দরকারি জিনিসপত্র খোঁজার জন্য একটা জনসমাধীন জাহাজের কাছে পৌঁছায়। সেখানে যে চারিদিকে মনে পড়ে থাকা মানুষের স্তূপ দেখতে পায়, সে ওখানে আর কিছু খোঁজার জন্য সুযোগ পাওয়ার আগে হঠাৎ রেডিওতে একটা ভয়ঙ্কর জ্বরের সতর্কতা জারি করা হয়। সে জ্বরটা তার দিকেই দ্রুত গতিতে দিয়ে আসছিল। আর জন কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে ততক্ষণে বাংকার দিকে দৌড়ে লাগায়। যতটা জ্বর তার খুব কাছে চলে এসেছিল, কিন্তু ভাগ্য ভালো থাকায় দৌড়াতে দৌড়াতে সে ঠিক সময় বাংকারের ভিতরে ঢুকে পড়ে। কিছুদিন পর বাংকার পৃথিবীর আবার নতুন করে দাঁড় করানোর জন্য একটা মিটিং চলছিল। তখনই হঠাৎ একটা তীব্র ভূমিকম্প আঘাত হানে। আর ভূমিকম্প এতটাই মারাত্মক ছিল যে পুরো বাংকারটা জোরালো জটপটে কেঁপে ওঠে। মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য এই জগতে ছুটতে শুরু করে, কিন্তু কেউ পালানোর সুযোগ পর্যন্ত পায় না। কিছু মানুষ ওখানেই মারা যায়। আর চেরম হট্টগুলোর মাঝে জন্য নিজের স্ত্রী আর ছেলেকে বাঁচাতে বাঁচাতে ওখান থেকে বাইরের দিকে ছুটতে থাকে। সে জটপট বাংকারের দরজা খুলে আর সুযোগ বুঝে ওখান থেকে বেরিয়ে যায়। সবাই বাইরে আসা মাত্রই বাংকারের ভেতর থেকে ঢুকে পুরোপুরি ভেঙে গুড়িয়ে যায়। বাইরে বেরোতেই চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। কিছু মানুষের কাছে অক্সিজেন মাস্ক ছিল, আবার অনেক মাস্ক ছাড়াই নিজের প্রাণ বাঁচানোর জন্য সমুদ্রের দিকে দৌড় লাগায়। আর সবাই সমুদ্রে দাঁড়িয়ে থাকা নৌকাগুলোর দিকে ছুটতে শুরু করে, কারণ ওখানে এটাই ছিল আর তাদের বেঁচে ফেরা শেষ রাস্তার জন্য নিজের পরিবারকে নিজে সোজা সমুদ্রে ঝাঁপ দেয়। সমুদ্রে ঝাঁপ দেওয়ার মাত্রই কিছু লোক তার মাস্ক কেড়ে নেয়, কিন্তু কোনো মতে সে নিজের পরিবারের সাথে একটা নৌকার ভিতর ঢুকে পড়ে। তারা তখনই দরজা বন্ধ করে দেয়, কিন্তু ভাগ্য ভালো থাকায় তাদের নৌকাটা বেশি পড়ে। তারা যেমনই সামনের দিকে এগোতে থাকে, হঠাৎ এক ভয়ঙ্কর ঝড়ের সেই বিশাল উঁচু ঢেউ তাদের কাছে থাকা সব নিজের গ্যাস নিয়ে যায়। আর তাদের নৌকাটা অনেক কষ্টে এই ধ্বংসলীলা থেকে বেঁচে ফেরে। দুদিন ধরে সমুদ্রে বেঁচে থাকার পর আবার তাদের নৌকায় ধীরে ধীরে জবাব দিতে শুরু করে। কিন্তু কোন স্বস্তির বিষয় এটাই যে ওরাও ওখানে এগিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, কারণ এই নৌকাগুলো তৈরি করা হয়েছিল এমনভাবে যাতে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ এদের কিছু বিগড়াতে না পারে। রাতে জনের ছেলে নাতান আকাশে এখনও বেশ কিছু ধূমকেতু দেখতে পাচ্ছিল, যেগুলো পৃথিবীর দিকে দিয়ে আসছে। এখন থেকে পরিষ্কার ছিল যে পৃথিবীর উপর থেকে বিপুল এখনও পুরোপুরি কেটে যায়নি। অবশেষে বহুদিন সফরে পরে থাকা তারা সমুদ্রে ধীরে পৌঁছায়। ধীরে ধীরে পৌঁছাতে প্রথমে সবার মনে হয়েছিল যে পুরো লন্ডন হয়ে বেঁচে গেছে, কিন্তু ভালো করে দেখতে সবার গায়ে লোম খাড়া হয়ে যায়, কারণ পুরো শহরটাই জলের তলায় ডুবে গেছে। এখন তারা সমুদ্রে নয়, বরং পুরো লন্ডনের উপর ভাসছে। আবারও খাবারের খুঁজে একটু এগোতে তারা আরও অনেক মানুষের প্রায় এখান থেকে সবাই আন্দাজ করতে পারে যে আশেপাশে আরও অনেক বাংকার নিশ্চয়ই আছে। কিছুক্ষণের মধ্যে তারা সেই বাংকারটার কাছে পৌঁছায়। জনের নিজের স্ত্রী গ্রিনল্যান্ডের পাশ দেখিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু জন আর ছেলের পাশ হারিয়ে গিয়েছিল। এ কারণে ওদের ভেতরে ঢুকতে বাধা দেওয়ায় সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কিন্তু ওখানে উপস্থিত কারো কাছে নিজের পাশ ছিল না, তাই কাউকে ভিতরে ঢুকতে দেওয়াই হচ্ছিল না। এই ভিড়ের মধ্যেও জনের বন্ধু যে পেশায় একজন ডাক্তার ছিল, সেও ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু কোনো মতে না থাকার কারণে একটি আর্মি জব তাকে ওখানে গুলি করে দেয়, আর সে বেচারা ওখানেই শেষ হয়ে যায়। আরেকটা মারাত্মক দিয়ে আসে সামনে, আরও কোনো উপায় না দেখে ততক্ষণে ওখান থেকে পালানোর ভাগ্য খুলে তাকায় একটি ব্যক্তি লিফটেও দেয়, কিন্তু মুশকিল ওখানেই শেষ হয়নি। হঠাৎ রাস্তার মাঝে আকাশ থেকে এক ধূমকেতু ওদের দিকে ধেয়ে আসতে শুরু করে। সবাই সেখান থেকে গাছগুলোতে সক্রিয় করে আঁকড়ে ধরে, কিন্তু সেই লোকগুলো নিজের গাড়ি বাঁচাতে ওটার দিকে দৌড়াইতে লাগায়। সেই গাড়ির কাছে পৌঁছানো মাত্রই একটা ধূমকেতু সরাসরি তাদের উপর আশ্রয় পড়ে, নিজের গাড়ির সাথে সাথে ওখানে পুড়ে ছাই হয়ে যায়। এরপর জন নিজের পরিবারের সাথে নিয়ে লন্ডন আর আন্টির বাড়ি পৌঁছায়। ওদের সাথে এক মহিলাও ছিল যে পেশায় ডাক্তার। আশ্চর্য বিষয় হলো জনের আন্টি তখনও বেঁচে ছিল। আসলে তাদের বাড়ির নিচে একটা বাংকার তৈরি করা ছিল, বাংকারের কারণে সেই এতদিন বেঁচে ফিরে।
এখানে আরও অনেক মানুষ উপস্থিত ছিল। এতদিন এরপর একটা নিরাপদ জায়গা পাওয়া যায়, সবাই স্বস্তির নিঃশ্বাস পেলে। এখানে জনতা স্ত্রী সেই সত্যিটা জানায় তাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। সে বলে যে তার শরীরের ভেতরে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে আর এখন তার বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তাই সে চায় মরার আগে নিজের পরিবারকে সে এক জায়গায় পৌঁছায় দিতে চায়। প্রথম দমকিত আশ্রয় পড়েছিল, তারপর বিশ্বাস ছিল যে হয়তো ওখান থেকে জীবন আবার নতুন করে শুরু করবে যাবে। পরের দিন সকালে সবার যাত্রার জন্য রেডি হয়ে যায়। জনের আন্টি তাকে নিজের সুরক্ষার জন্য একটা বন্দুক দেয়। যাত্রাপথে সারাদিন সবকিছু ঠিকঠাকই ছিল। সে ওদের ম্যাপ দেখিয়ে বলে যে এই রাস্তাটা সোজা তোমাদেরকে ওখানে নিয়ে যাবে। যে একটা ছবি দেখিয়ে দিয়ে বলে এটাকে নাস্তায় পরে একটা চেক পয়েন্টে দেখাবে, তবে তোমাদের আগে যেতে দেওয়া হবে। যদি এই ছবিটা কোথাও হারিয়ে যায় তবে তোমরা ওখানে কোনোদিনও পৌঁছাতে পারবে না। এরপর সবাই আবার নতুন করে নিজেদের যাত্রা শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর তারা একটা জায়গায় এসে দাঁড়ায়, কিন্তু তখনই হঠাৎ কিছু আর্মি জওয়ান ওদের চারিদিকে ঘিরে ফেলে। আরসাফ মানা করে যে তোমরা কেউ আগে থেকে যেতে পারবে না, আগে তোমাদের জন্য মারাত্মক বিপদ আসছে সামনে। কিছু লুটেরার সাথে আর্মি যুদ্ধ বেঁধেছে, কিন্তু সেই মেয়েটা নিজের পরিচয় দেয়। আর তখনই সেই আর্মি জওয়ান ওদের বিশ্বাস করে ওদের সাথে নিয়ে সেই জায়গায় যায় যেখানে কমান্ডার জন ছিল। কিন্তু তারা সেখানে জায়গা আগে পৌঁছানোর আগে চারিদিকে গুলি বর্ষানো শুরু হয়ে যায়। সবাই সেই গুলির লড়াইয়ের মাঝখান দিয়ে এগোতে থাকে। এই হামলায় বেশ কিছু মিলিটারি জওয়ান মারা যায়। দুর্ভাগ্যবশত জনের অবস্থা ধীরে ধীরে বিগড়ে যেতে শুরু করে। মানে এখন আর তার কাছে বেশি সময় নেই, সে যে কোনো সময় জীবনের লড়াই হেরে যেতে পারে। যেমন তার বেশ সারা রাত্রে যাত্রা পার করার পরেই সবাই সে চেক পয়েন্টে গিয়ে পৌঁছে, কিন্তু ওখানে গিয়ে তারা জানতে পারে যে কমান্ডার জনই এক রাতে আগে হামলা মারা গেছে। ওখানকার অফিসাররা ওদের ফেরত যাওয়ার কথা বলছে, কারণ ওরা যদি 1 মিনিটও এখানে দাঁড়ায় তবে সবাই মারা যাবে। কিন্তু জন চাপ মানে করে দেয় যে এখান থেকে কোথাও যাবে না। সে এখন যে কোনো উপায় নিজের পরিবারকে ক্রেতার পর্যন্ত নিয়ে যাবে। যে ছবিটা ওকে দেখায়, কিন্তু অফিসার তার পরিষ্কার মানা করে দেয়। এখন জনের সুরে ধীরে ধীরে জবাব দিতে শুরু করেছিল, কারণ রেডিয়েশন তার শরীরে পুরোপুরি ছড়িয়ে পড়েছে। জনের কথা শুনে অফিসারের মন গলে যায়। ওদের উপর দয়া করে সে ওদের একটা বাসা খুব বসিয়ে দেয়, যেটাতে সোজা ক্রিয়েটারের দিকে যাচ্ছিল। জন তার পরিবার আরও একবার নিজেদের বিপজ্জনক যাত্রা বেরিয়ে পড়ে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে ঠিক তাদের সামনে আরও একটা জনরল বিস্ফোরণ ঘটে। অন্য কেউ নয় বরং লুটেরারই ঘটিয়েছিল। সে লুটেরা বাসটা পুরোপুরি কবজা করে নেয়। বাসের তার সাথে থাকা আর্মি অফিসার সবাইকে বাস থেকে নামিয়ে তার সবাই বাসের ভিতর থেকে সবাইকে এক এক করে নামতে শুরু করে। কিন্তু যখনই জলের পালা আসে সে নিজের প্রাণে তোয়াক্কা না করে সরাসরি সেই লুটের উপর ঝাঁপিয়ে পড়ে। জনকে একা লড়াই করতে দেখে বাইরে থাকা সবাই মানুষ মনে সাহস চলে আসে আর সবাই মিলে এক এক করে সব লুটেরাকে ওখানে খতম করে দেয়। সেই লুটেরাদের হাত থেকে বেঁচে জনের যেমন বাস থেকে বাইরে থাকা সবাই সে জখম হয়েছে, কারণ তার গায়ে গুলি লেগেছিল। সে তখন তার স্ত্রীকে বলে যে সময় খুব কম, তাই এখান থেকে ক্রিয়েটার দিকে যেতে হবে। সবাই গাড়িতে বসে থাকা মাত্র জনের স্ত্রী নিজের আগে বাড়ি আর চটপট করে ড্রাইভিং সিট মামলায়, আর তারা সবাই দ্রুত করতে ক্রিয়েটারের দিকে এগোতে থাকে। আর একটু এগোতে তাদের রাস্তার সামনের দিকে অনেক ভাঙাচোরা গাড়ি পড়ে থাকে। আর পায়ে হেঁটে পাহাড়ের দিকে রওনা দেয়। পাহাড়ের উপর উঠতে তাদের সামনে ভেসে ওঠে একটা সুন্দর পতাকা। তাদের সামনে চারিদিকে সবুজ গাছ, পরিষ্কার জল, আর তারা তাজা হওয়ার ছিল। এত ধ্বংসশালীর উপরেও জীবন ওখানে এখনো বেঁচে আছে। এই দৃশ্য দেখে জনের মুখে স্বস্তির